এবং জামাত নামের একটা তকমা দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের অহিংস আন্দোলনগুলোকে কালিমালিপ্ত করার নিরলস চেষ্টা চালাচ্ছে এবং একই অপপ্রয়াস চালানো হচ্ছে এই তরুণ প্রজন্মের বিরুদ্ধে। একজন উপাচার্য আশ্রয় প্রার্থী আন্দোলনকারীদের মধ্যরাতে দরজা বন্ধ করে আক্রমণকারীদের পুলিশের উপস্থিতিতে আক্রমণ করবার সুযোগ করে দিয়েছে। আমি বলবো কোটা সংস্কারের মতো একটা ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে রুখে দেওয়ার জন্য ছাত্রলীগকে ব্যবহার করার কারণে ছাত্রলীগ শিক্ষার্থীরা ভালো গ্র্যাজুয়েট না হয়ে এই ধরনের একটা পরিস্থিতিতে পড়েছে, যেটা দায় সরকারের। জনগণের মনের ভাষা বুঝেনি এই কোমলমতি বাচ্চাদের, যারা দলমত নির্বিশেষে একটা ইস্যুতে অভিভাবকদের এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে রক্ষা করবার জন্য দাঁড়িয়েছে, তাদেরকেও বুঝতে চরমভাবে ব্যর্থ হয়েছে। কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হচ্ছে না, সেটা আমরা সকলেই জানি। তো সর্বশেষ যে বিষয়টি আলোচনায় এসছে, অনেকেই আমরা অনুমান করেছি হয়তো সরকার বাহাদুর ডিবি পুলিশের যে সর্বশেষ পদক্ষেপ, তার মাধ্যমে শিক্ষার্থীদের যে আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওইটা আসলে শেষ করতে পারবে। কিন্তু আমি গতকাল একটা টেলিভিশনে কথা বলছিলাম, তখনও পুরো বিষয়টা স্পষ্ট হয়নি। তারা তখন সংবাদ সম্মেলন করে তাদের প্রোগ্রাম উইথড্র করছে এটা বলছে। তো আমার যেটা মনে হয়েছিল, তখন অনুমান করে বলেছিলাম যে আসলে এই ধরনের আন্দোলন কর্মসূচি ঘোষণার ক্ষেত্রে তারা মুক্তাঙ্গন ব্যবহার করে। আর এই আন্দোলনটা যেহেতু ছাত্র দল, ছাত্রলীগের মতো ওরকম সংগঠিত কোনো সংগঠনের না, ইস্যুভিত্তিক ঐক্য তৈরি হয়েছে সারা বাংলাদেশে। ফলে তাদের আন্দোলনের কর্মসূচি ঘোষণার ক্ষেত্রে সমন্বয়ক যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করাটা খুবই জরুরি, যেহেতু আন্দোলনের মাধ্যমেই সাংগঠনিক কাঠামো তৈরি হচ্ছে তাদের। সেখানে ব্ল্যাক আউট আছি আমরা 10 দিন, যোগাযোগ করতে পারছে না। ডিবির হেফাজতে একাধিকবার এরাই গিয়েছে, কিন্তু সর্বশেষ 6 জনের উপস্থিতিতে এই বক্তব্যটি আমার এটা মনে হয়েছে যে আসলে যেহেতু আমরা দেখেছি নাহিদ ইসলাম, সে তার শরীরে যে পরিমাণ আঘাতের চিহ্ন আমরা দেখেছি প্রথমবার নিয়ে যাওয়ার পর, পরের বার হেফাজতে নিয়ে তাদেরকে আঘাত করবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। এবং ধরে নিয়ে কয়েকদিন আটকে রেখে তারপর পথে ফেলে যাওয়া, এইসব তো পত্রিকার যেখানে সংকুচিত হয়ে আসছে সংবাদ প্রকাশ, সেখানেও তো ওগুলো স্বীকার করা হয়েছে এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় এসেছে, ইলেকট্রনিক মিডিয়ায় না আসলেও। তাই আমি বলেছিলাম যে এটা হয়তো একটা স্টেজ ড্রামা, এবং পরবর্তীতে দেখা যাবে যে এরাই এসে বলবে যে আমাদের আসলে চাপ সৃষ্টি করে এটা করেছে। তো আমরা আজকে দেখলাম যে তাদের পূর্বেই সিদ্ধান্ত ছিল যে কেউ যদি এভাবে নেতৃত্বের পর্যায়ে কেউ যদি এভাবে সরকারের রাষ্ট্রযন্ত্র কর্তৃক এভাবে কোনো একটা মানে ধরপাকড়ের শিকার হয় অথবা অন্য কোনো সংকট তৈরি হয়, তাহলে পরবর্তীতে যারা আছে তারা সিদ্ধান্ত নেবে। এবং তার আলোকে আমরা গতকাল দেখেছি তারা একটা কর্মসূচি ঘোষণা করেছে এবং বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং অধিকাংশ গুরুত্বপূর্ণ পাবলিক প্লেস, রাস্তাঘাটেও শিক্ষার্থীদের আসলে প্রটেস্ট আজকে ছিল। এবং এর সাথে অন্যান্য দিনের সাথে একটু পার্থক্য এটা হয়েছে যে যখন কেউ আসলে মৃত্যুর প্রস্তুতি নেয় তাকে তো আর মারা যায় না। এবং এই প্রজন্ম, আমি যেটা বলি যে তাদের এখানে পাওয়ার তেমন কিছু নেই, বড় রাজনৈতিক সংগঠনগুলোর সাথে তাদের কোনো যোগাযোগ নেই। ফলে আন্দোলন পরবর্তী তাদের কোনো একটি পদ পদবি কিংবা তাদের প্রতিষ্ঠিত হবার ওরকম কোনো আকাঙ্ক্ষা নেই। শুধুমাত্র মেধার ভিত্তিতে আমাদের সরকারি চাকরিতে নিয়োগের নিশ্চয়তা বিধান করাই তাদের একমাত্র ইস্যু। এবং সেই কারণে আমার মনে হয়েছে যে তারা তাদের এই ন্যায্য আন্দোলনে তারা যে নতুন ভাবে তারুণ্যের বিজয় দেখিয়েছে। তারা ফেসবুক প্রজন্ম মনে করেছিলাম, আমি নিজেও আসলে অবনত মস্তিষ্কে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করি, কারণ অনেক সময় আমাদের সন্তানদের আমরা ভুল বুঝেছি। আসলে তাদের সঙ্গে আমাদের জেনারেশন একটা গ্যাপ আছে, এবং সেই গ্যাপটা দুটো কারণে, একটা হলো প্রযুক্তিগত কারণে এবং তথাকথিত শিক্ষাক্রম, শিক্ষানীতিতে তারা জর্জরিত, তারা এগুলো বুঝে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে অভিভাবকদের মধ্যে বেনজির
এবং মতিউরদের সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে যাওয়ার কারণে অভিভাবকদের প্রতি তাদের অভিমান তৈরি হয়েছে। এবং রাষ্ট্রযন্ত্রের ক্ষেত্রেও আমরা দেখেছি যে গণতন্ত্রহীনতা আছে এবং পরপর ৩টি নির্বাচনে প্রায় ৩০ বছর তাদের হিসাব করলে পরপর ৩টি নির্বাচনে তাদের যেই গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার চর্চা করার সুযোগ পায়নি। সেই ক্ষোভ, ভয়াবহ দুর্নীতি, তারপর আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রায় ৪০ লক্ষ নিষ্ক্রিয় গ্র্যাজুয়েট। তো এই সবগুলো তারা জানে, তাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিজেদের মধ্যে এইসব বিষয়ে কথা হয়, ফলে একটা বড় ধরনের ফ্রাস্ট্রেশন কন্টিনিউ করছে। এবং তারা সেই জন্য 2018-তে যে কোটা সংস্কার আন্দোলন, সেটা নাম পরিবর্তন করে বৈষম্য বিরোধী আন্দোলন, যেটার পরিধি শুধুমাত্র মেধাভিত্তিক সরকারি চাকরিতে নিয়োগ নয়, সর্বস্তরে বৈষম্যহীন অর্থনৈতিক সামাজিক একটা ব্যবস্থা তৈরি করার একটা ইঙ্গিত দিয়েছিল। সে কারণে আমার মনে হয়েছে, যেহেতু আপিল, বিশেষ করে আপিল বিভাগের সেই রায়ের ভিত্তিতে যদিও একটা নির্দেশনা এসছে এবং নির্বাহী বিভাগ তাদের সেটার ভিত্তিতে এক ধরনের প্রজ্ঞাপন জারি করেছে, কিন্তু তাদের যে আন্দোলনের মূল জায়গাটা, প্রচুর পরিমাণ বল প্রয়োগ করে যেই হত্যাযজ্ঞ চালিয়েছে এবং তাদের সাথে যেই আবারও আস্থাহীনতার নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে শাসক দল এবং তার রাষ্ট্রযন্ত্র, সে কারণে তারা গতকাল যে প্রোগ্রামটি দিয়েছে, তারা কিন্তু আবারও সেই বুলেটের সম্মুখে বুক পেতে দেওয়ার জন্য একত্রিত হয়েছে সব জায়গায়। এবং এটা আমি অনুমান করেছিলাম যে তাদের যে ভয়, অন্যায় শক্তির এক ধরনের ভয় দেখানোর সংস্কৃতি আছে, এবং এই ভয়ে কিন্তু আমরা দেখেছি বিরোধী দলগুলো, বিএনপি সহ ৬২-৬৩ দল, তারা অহিংস আন্দোলন করেছে, নানাভাবে চেষ্টা করেছে, যার আর পণ্যেই নির্যাতন, জুলুম, গুম, খুন এবং মামলার শিকার হয়ে গত ১.৫ যুগে প্রায় নিঃস্ব হয়ে গেছে অনেকেই। এটা কিন্তু মানতে হবে। অনেকেই কিন্তু এই আলোচনার ফাঁকে একটা জিনিস ভুলে যাচ্ছে, যে বিরোধী দলগুলো এ যাবৎকাল যে চেষ্টাটি করছে, সেই চেষ্টাটি লক্ষ্য করেছে তরুণ প্রজন্ম। তারা দেখেছে যে বিএনপি এবং জামাত নামের একটা তকমা দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের অহিংস আন্দোলনগুলোকে কালিমালিপ্ত করার নিরলস চেষ্টা চালাচ্ছে, এবং একই অপপ্রয়াস চালানো হচ্ছে এই তরুণ প্রজন্মের বিরুদ্ধে। একটি স্লোগানকে নিয়ে আপনারা জানেন, যেই ঘটনাটি ঘটেছে, সরকার প্রধানের সেই বক্তব্যে যে অভিমান তৈরি হয়েছে এবং শাসক দলের সাধারণ সম্পাদকের সেই উদ্ধত নির্দেশ ছাত্রলীগ দেখবে, তাতে করে এই প্রজন্মের সকলেই পরিষ্কার অনুধাবন করতে পেরেছে গত ১৭ বছরে সর্বাধিক প্রয়াস চালানোর পরেও এবং নজিরবিহীনভাবে একটি অহিংস আন্দোলন রচনা করা এবং ৬২-৬৩ দলকে একসঙ্গে করবার সক্ষমতা প্রদর্শন করার পরও বিএনপি যার আর পণ্যে নাজেহাল হয়েছে এই কর্তৃত্ববাদী অপশক্তির হাতে। সেই জায়গাটিও তাদের কাছে একটি বড় ধরনের একটি বোঝাপড়া ছিল, এবং সে কারণে তারা পিতার, অভিভাবকদের এই চরম ব্যভিচার, অন্যায়, দুর্নীতি, লুটপাট এবং অব্যবস্থাপনা, গুড গভর্নেন্সের যে অভাবটা, সেই জায়গাটায় অভিমান নিয়ে শিশুরাই বড়দেরকে সঠিক পথে আনবার জন্য, মূল কথা বাংলাদেশকে, গণতন্ত্রের পথ হারিয়ে যাওয়া বাংলাদেশকে আবার একটি জায়গায় আনবার জন্য তারা চেষ্টা করেছে। ফলে আমি মনে করি যে এই আন্দোলনটি যখন বলা হয় যে এটা আসলে কোটা সংস্কার আন্দোলন, এটা আসলে ওয়ান অফ দি মেনি পয়েন্টস। এবং তারা যেই কাজটি করেছে, যে এই যে অত্যাচার করা হচ্ছে অন্যায়ভাবে, সেই জায়গায় আমরা দাঁড়াবো। এখন দেখুন, আর দুই একটি কথা বলে এখনো তো তুলে নিয়ে যাওয়া হচ্ছে, মানে জায়গাটায় এখন আসছি। এখন প্রশ্ন হচ্ছে, তাদের একটা ধারণা ছিল, আমি শিক্ষার্থীদের সঙ্গে 15 তারিখ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন যে কিভাবে বিশ্ববিদ্যালয়গুলো ধ্বংস হয়ে গেছে। ওই যে একটা ভরতচন্দ্রের সেই কথা, আসলে শহরে আগুন লাগলে তো দেবালয় এড়ায় না। ফলে এই অপশাসন, গুড গভর্নেন্সের অভাব, চরম দুর্নীতি, দুঃশাসনের মধ্যে সবকিছু ধ্বংস হয়ে গেছে। আমাদের যত ধরনের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলুন, সাংবিধানিক প্রতিষ্ঠান বলুন, ইভেন বিশ্ববিদ্যালয়গুলোর যে কালচার ছিল, শিক্ষার্থীদের সহ অবস্থান, সেটা নষ্ট বলুন,
শিক্ষকদের যে অভিভাবক সুলভ আচরণ, রাষ্ট্রীয় পর্যায়ে যেমন একটা সন্ত্রাস কায়েম করার ভূমিকা অবতীর্ণ হয়েছে অভিভাবক হিসাবে শাসক দল, ঠিক বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখেছি সেখানে অভিভাবকের জায়গায় আমরা আমাদের ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। এবং সেখানে দেখেছি কি করে একজন উপাচার্য আশ্রয় প্রার্থী আন্দোলনকারীদের মধ্যরাতে দরজা বন্ধ করে আক্রমণকারীদের পুলিশের উপস্থিতিতে আক্রমণ করবার সুযোগ করে দিয়েছে আমি বলবো। এবং সেখান থেকে যে শিক্ষাটা নিয়েছে, আপনি আপনার ইয়েটা তো আমরা অনেকেই পড়েছি, দেখেছি যে আপনি খুব ভালো একটা ভূমিকা রেখেছেন সেই ক্ষেত্রে ছাত্রদেরকে রক্ষা করার জন্য। আমার যেটা মনে হয়েছে যে শিক্ষার্থীরা তারা এমন একটি অসহায় অবস্থায় ছিল। আন্দোলনের দুটো ধারা থাকে। ধরুন একটা মুক্ত অঞ্চলে ন্যায্য অহিংস আন্দোলন করার ক্ষেত্রে শিক্ষার্থীদের যে কণ্ঠে স্বর থাকে এবং তাদের যে নির্ভীক একটা অবস্থা থাকে ন্যায়ের পক্ষে কথা বলার কারণে, ওই দিন আমার মনে হয়েছে তারা আসলে একটা বড় ধরনের প্রাণের ঝুঁকিতে পড়ে গেছে এবং মধ্যরাতে তারা উপাচার্যের বাসভবনের আশ্রয় নিয়েছে। আমি এটা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম, আমরা কয়েকজন শিক্ষক গিয়েছে এবং আমাদের বিশ্বাস ছিল অতীতের অভিজ্ঞতা থেকে উপাচার্যের বাসভবনের পাশে নিশ্চয়ই কিছু হবে না, কিন্তু আমার সকল প্রত্যাশা একেবারে মাটিতে মিশে গেছে এবং সেখানে আমরা দেখেছি পুলিশের উপস্থিতি কিভাবে আক্রমণ করেছে এবং এই অবস্থাতে উপাচার্য তার ঘরের মূল ফটকটি খোলেনি। তো এই যে অবস্থাটা, এখান থেকে একটি শিক্ষা এবং শাসক দলের রাষ্ট্রযন্ত্র, বিশেষ করে যে পুলিশ ভাইদের যে আচরণ, আমরা আবু সাইদ যখন 2 হাত প্রসারিত করে তার অভিমান সারা বিশ্বকে বাংলাদেশের মাধ্যমে প্রদর্শন করার চেষ্টা করছিল, তখন আমরা দেখেছি সেই অভিমানের বিপরীতে যেখানে আলিঙ্গন করা প্রয়োজন ছিল সেখানে তার প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওই 15 তারিখের সে কালো রাত এবং আবু সাইদের সেই প্রাণ কেড়ে নেওয়া অল্প দূরত্বে অহিংস আন্দোলনে অভিমানী একটা ছেলের প্রাণ কেড়ে নেওয়া, গোটা বাংলাদেশে এই অভিমানকে আসলে আগুনের মধ্যে ঘি ঢেলে দেওয়াকে যেটাকে বলে সেটা হয়েছে। এবং এখন যেটা করছে সরকার এবং তার সংশ্লিষ্টরা, দেখুন যে কারণে আমি আরো একটা আতঙ্ক এবং ভয়ের মধ্যে দিন কাটাচ্ছি, আমাদের গোটা জাতির অন্যান্য যে আমার ভাইরা আছে তাদের মতোই। দেখুন 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত যে আন্দোলনের ধারাবাহিকতা ছিল সেখানে সরকার কোনো রেসপন্ড করেনি। 16 তারিখে 6টা প্রাণ নিয়েছে আবু সাইদ সহ। তারপর ছাত্রলীগকে দায়িত্ব দেওয়া হলো ওটা দেখবার জন্য, তারাও তো আমাদের সন্তান, তারা বিশ্ববিদ্যালয়ে এসে ছাত্রলীগ হয়ে ধর্ষক কিংবা মাসেলম্যান হচ্ছে, কিন্তু ওরাও তো ভর্তি পরীক্ষায় অত্যন্ত মেধাবী শিক্ষার্থী হিসাবে প্রমাণ করেই কিন্তু তারা আসে। শুধুমাত্র এই প্রক্রিয়া পদ্ধতি এবং উপাচার্য হওয়ার ক্ষেত্রে ছাত্রলীগের সাহায্য নেওয়া এবং এই ধরনের অপকর্ম অথবা কোটা সংস্কারের মতো একটা ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে রুখে দেওয়ার জন্য ছাত্রলীগকে ব্যবহার করার কারণে ছাত্রলীগ শিক্ষার্থীরা ভালো গ্র্যাজুয়েট না হয়ে এই ধরনের একটা পরিস্থিতিতে পড়েছে, যেটা দায় সরকারের। এখন যে কথাটা এখানে গুরুত্বপূর্ণ, যে এই যে পরপর বিলম্ব এবং অহংকার, ভাষা প্রয়োগে অসাবধানতা, এই সবগুলো শুধু শিক্ষার্থী নয়, তাদের সাথে বাকি যারা আছে তাদেরকেও যুক্ত করে ফেলেছে। তারপর গল্প আপনারা সবাই জানেন। এই জিনিসটা হওয়ার পর আজকে কি পরিস্থিতি আপনাদের সেই মানে আপনার ক্যাম্পাসে? জি জি, আজকের পরিস্থিতি হলো এটা যে ওই পরিস্থিতির পর শিক্ষার্থীরা কিন্তু তারা ভাবছিল যে যে প্রাণগুলো কেড়ে নেওয়া হয়েছে, আমাদের মেট্রো রেল আমাদের অবশ্যই জনগণের অর্থে নির্মিত, আমাদের সেটারও কষ্ট আছে, কিন্তু প্রাণের চেয়ে তো বস্তু বড় কিছু নয় প্রাণের চেয়ে। কিন্তু ওই জায়গারও অভিমানটা যখন চলমান, তখন আমরা দেখলাম যে কিভাবে শিক্ষার্থীদের বলা হচ্ছে একদিক থেকে যে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে না, তাদের ধরা হবে না, অথচ আমরা দেখছি তারা ব্লক রেইড দিচ্ছে, দিনের বেলায় একটা করা হচ্ছে, রাতের বেলায় আবার ধরে নেওয়া হচ্ছে। এই বিষয়গুলো সবাই দেখছে। এমন একটি অবস্থায় দেখুন 6 জনকে যখন নিয়ে এইভাবে ডিবি হেফাজতে এটা করেছে, তাদের অভিমানটা ওই জায়গায় হয়েছে যে আমরা যেহেতু আগেই সিদ্ধান্ত নিয়েছি কেউ যদি এরকম ভাবে শাসক দল কর্তৃক ধৃত হয় এবং আন্দোলনকে নস্যাৎ করবার অপপ্রয়াসে শাসক দল যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে, তখন তাদের পূর্বের সিদ্ধান্ত ছিল যে পরবর্তীতে পর্যায়ক্রমে নেতৃত্ব তৈরি হতে থাকবে এবং তার অংশ হিসাবে তারা কিন্তু এটা করেছে। এখন দেখুন
তাদের রাগটা আজকে যেই কারণে আমি দেখেছি যে এত কিছুর পর, কারণ আগের আন্দোলনগুলোর দিনের সাথে এই দিন কিন্তু একটু পার্থক্য আছে। এখন সান্ধ্য আইন চলছে, আপনি শিক্ষার্থীদের ভয় কতটা কেটেছে এটা বুঝতে হবে। এখন আমাদের সশস্ত্র বাহিনী, ওটা আমাদের গর্বের জায়গা। আমি সবসময় বলি যে পাকিস্তান আর ইন্ডিয়ান আর্মি আর বাংলাদেশের আর্মি এক জিনিস নয়। রণাঙ্গনে যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছে এই বাহিনী, এবং যারা যুদ্ধ করেছে তাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে প্রায় 10,000 আর্মি। এটা ভুলে গেলে চলবে না। তাদেরকে সেই জন্য জনতার পাশে থাকতে হবে, কোনো বিশেষ অংশের সঙ্গে নয়। যাই হোক, আমরা যেই পরিস্থিতি দেখেছি, আমি এখনো প্রত্যাশা করি তাদের যেই পুরনো ঐতিহ্য, আমাদের সশস্ত্র বাহিনীর ভাইরা যেখানে আমাদের সকলের আবেগ জড়িত, সর্বশেষ একটা হিসাবে, আশ্রয় হিসাবে তারা ওটা রাখবে। তো এর মধ্যে তাদের উপস্থিতিতে আজকে যেটা আমি লক্ষ্য করলাম, আমাদের র্যাব, আমাদের পুলিশ ভাইদের মধ্যে সীমা লঙ্ঘন করার ব্যাপক অভিযোগ আছে, এবং যে কারণে আজকে অভিমানটা বেশি শিক্ষার্থীদের মধ্যে আমি লক্ষ্য করেছি সব জায়গায়, যে 6 জনকে ডিবি হেফাজতে এইভাবে একটি আন্দোলন উইথড্র করবার একটা লিখিত বক্তব্য পাঠ করানো, যেখানে নাহিদ শারীরিকভাবে সাংঘাতিকভাবে এখনো ক্লান্ত এবং রক্তের দাগ তার সারা শরীরে লেগে আছে। হসপিটাল থেকে তো নিয়ে গেছে তাদেরকে, হসপিটাল থেকে নিয়ে গেছে। এবং দ্বিতীয় যে সংকটটা দেখুন, তাদের যে অভিমানের জায়গাটা, যে কারণে আজকে তারা এই সান্ধ্য আইন চলাকালেও, যদিও একটু ওখানে এর মধ্যে বিরতি দেওয়া আছে কিছু, কিন্তু আমরা বুঝি যে সরকার যদি চায় দমন পীড়ন করতে, অন্যায়ভাবে যেভাবে প্রাণ কেড়ে নিয়েছে, তারা যে কোনো সময় এই অত্যাচার শুরু করতে পারে। এই অত্যাচারের মুখে সকল বাহিনীকে সামনে রেখেই তারা যে কারণে বেশি অভিমান হয়েছে, সেটা হচ্ছে আবু সাইদের পুলিশের যে এফআইআর, সেখানে বলা হচ্ছে আন্দোলনকারীদের ছোড়া গুলি কিংবা ইট পাটকেলে একটা শিক্ষার্থী আহত হয়েছে। পরে তাদের বন্ধুরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে, সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। ওই লাশের নাম হচ্ছে আবু সাইদ। এই ধরনের সিইং ইজ বিলিভিং আমরা সবাই দেখেছি। কি করে এইভাবে পুলিশের একটা রিপোর্ট আসতে পারে? তার মানে হচ্ছে শাসক দল গত 17 বছর যাবৎ যেমন জনগণের মনের ভাষা বুঝেনি, এই কোমলমতি বাচ্চাদের, যারা দলমত নির্বিশেষে একটা ইস্যুতে অভিভাবকদের এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে রক্ষা করবার জন্য দাঁড়িয়েছে, তাদেরকেও বুঝতে চরমভাবে ব্যর্থ হয়েছে। এবং এই আবু সাইদের পাশাপাশি আরো আমি শেষ করে দিচ্ছি, আবু সাইদের পাশাপাশি আরেকটা জিনিস খুবই তাদের কষ্ট হয়েছে, এটা যে যেহেতু নাহিদকে আহত অবস্থায় পাওয়া গিয়েছে এবং পর্যায়ক্রম বারবার এইসব ঘটনা ঘটছে, কিন্তু দেখা যাচ্ছে তাদের মাধ্যমেই ডিবি অফিসে এই ধরনের করা হচ্ছে এই কাজগুলো। তাহলে বোঝা গেল যে এতদিন যাবৎ আন্দোলনের মাধ্যমে তারা যেই মেসেজটা দেওয়ার চেষ্টা করছে, যে তাদের এই মানে সরকারের যে স্বৈরাচারী ভূমিকা, তাদের যেই অপারেশন, এইটার বিরুদ্ধে তাদের যে বক্তব্য, সেই বক্তব্যের ধারে কাছে না গিয়ে তারা একেবারেই পথ হারিয়ে উল্টো পথে এখনো হাঁটছে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের যে শিক্ষার্থী, এটা বলে শেষ করে দেই, সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন সমন্বয়কারী, সে আন্দোলনে যুক্ত বেশ কিছুদিন যাবৎ ওখানেই আছে। কিন্তু আজকে তাকে আসলে গত দুদিন যাবৎ সে আসলে নিরুদ্দেশ, তাকে পাওয়া যাচ্ছিল না। আজকে তাকে প্রডিউস করা হয়েছে এবং তার বিরুদ্ধে যে মামলা দেওয়া হচ্ছে সেতু ভবন, আসলে ভবনের নাশকতার জন্য। অথচ ওখানে যে ভিডিও ক্লিপগুলো আছে আন্দোলনের, প্রতিদিনই পাবেন সে সেখানে নেতৃস্থানীয় যেহেতু একজন শিক্ষার্থী এই আন্দোলনের সেখানে আছে। তাহলে বুঝুন মামলা দেওয়ার ক্ষেত্রে কতটা মন গড়া কাজ করছে। তাহলে আমাদের যেই তদন্ত হচ্ছে, যেই মামলা হচ্ছে, যে বিচার হচ্ছে, পরবর্তীতে আমি হয়তো দলীয় বিষয়টা একটু আসব, যে এই জায়গাটায় আস্থাহীনতা চরমভাবে তৈরি হয়েছে। এবং আজকের আন্দোলনটা সবচেয়ে বেশি আশঙ্কার কারণ এটা আমাদের সেনাবাহিনীর, সশস্ত্র বাহিনীর ভাইদের এখন মাঠে উপস্থিতি রয়েছে। সেখানে তারা যে কথাটা বলতে চাচ্ছে, যে দেখুন আমরা আপনাদেরকে জনগণের পাশে চাই, ন্যায়ের পাশে চাই। আমরা আপনাদের ভয় পাইনি, বরং আপনাদের উপস্থিতিতে আমরা আরো আশ্বস্ত হতে চাই যে ডিবি অফিসে যখন 6 জনকে এভাবে নিয়ে
তৈরি করা একটি বিবৃতি পাঠ করানো হয়, যেখানে আবু সাইদকে আপনারাও দেখেছেন কে মেরেছে, সেখানে বলা হচ্ছে আন্দোলনকারীরা দায়ী। যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরিফ সোহেলের অভিযোগ হচ্ছে সেতু ভবন, যেটা ঢাকার মাঝখানে, আর সেখানে সে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল। তাহলে বলুন আমাদের আন্দোলনের ন্যায্যতা আছে কিনা? আমি তাদের মতোই প্রত্যাশা করতে চাই আমাদের সামরিক বাহিনীর সেই ঐতিহ্যের ধারক যারা, তারা জি, অনেক ছাত্র ধন্যবাদ। তার পাশেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ।